বিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য ডিজার্টেশন কি এবং ডিজার্টেশন কিভাবে করবেন সেই নিয়ে পুঙ্খানুপুঙ্খ আমি আলোচনা রাখব। আলোচনার মাঝে কোনো প্রশ্ন কেউ করবেন না, প্রশ্ন অবশ্যই থাকতে পারে। প্রশ্ন আলোচনার পর আমি আপনাদের জন্য ওপেন ফোরাম দেব, তখন আপনারা আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন নির্দ্বিধায় রাখতে পারেন। আসুন ডিজার্টেশন কি প্রথম জেনে নিই। ডিজার্টেশন একটি ইংরেজি শব্দ, এর বাংলা প্রতিশব্দ হলো সমীক্ষা। আমরা যে ডিজার্টেশনটা করছি, যে সমীক্ষাটা করছি, এটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক রিসার্চ মেথডের অন্তর্ভুক্ত, অর্থাৎ সমাজকর্ম গবেষণার অন্তর্ভুক্ত। এই সমীক্ষাটি দীর্ঘ সমীক্ষা নয়, সময় এবং সামর্থ্যের দিক খতিয়ে দেখে এটি একটি অনুসমীক্ষা, অর্থাৎ দীর্ঘদিন ধরে চলে আসা কোনো সমস্যা, সামাজিক সমস্যা বা কোনো সামাজিক কার্যক্রম, তার প্রভাব, তার গভীরে ঢুকে তার সূত্র খোঁজা, তার ব্যাপকতা গভীরতা দেখা এবং তার থেকে সেটা যদি সমস্যা হয় তাহলে তার থেকে মুক্তির সমাধান সূত্র খোঁজা, আর যদি সেটা কার্যক্রম হয় তাহলে সেটা কতটা ভালো অথবা কতটা খারাপ প্রভাব বিস্তার করেছে সমাজে সেটা দেখা। এই জন্য আমরা সমীক্ষা করে থাকি, অনুসমীক্ষা। অনুসমীক্ষার বিষয়বস্তু সবসময় দুটোকে কেন্দ্র করে হয়। এক, কোনো সামাজিক সমস্যা বা ব্যাধি, অথবা দুই, কোনো সামাজিক কার্যক্রম। যেমন সামাজিক সমস্যা, আজ আপনাদের একটি সমস্যার উপরে আলোকপাত করে আমি ডিজার্টেশনটা বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে, ধরুন কিশোরীদের অপুষ্টি, এটা সমস্যা। অপুষ্টিতে সমস্যা কাদের? কিশোরীদের। আর তার কারণ আমরা নির্ণয় করব। কোন কারণ? যেহেতু সামাজিক সমীক্ষা করছি, সমাজকর্ম সমীক্ষা করছি, তাই অবশ্যই সামাজিক দিক রাখতেই হবে, সামাজিক প্রভাব রাখতেই হবে। আর সেই সাথে সাথে সামাজিক বিষয়টা যেহেতু অর্থনীতির উপর অবশ্যই নির্ভরশীল, স্বাস্থ্য মানসিক জায়গাটাও নির্ভরশীল, আমাকে সেটা রাখতে হবে। এটা হচ্ছে সমীক্ষা। এখন সমীক্ষা যে আমরা করব, সমীক্ষা আমরা কিভাবে করব? আসুন ধরে নেওয়া যাক এই মুহূর্তে আমরা কুচবিহারের দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতে রয়েছে। সকলে মনে মনে এই মুহূর্তে চলুন আমরা যাই কুচবিহার জেলার কুচবিহার 1 নম্বর ব্লকের অন্তর্গত দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে কি আছে? সেখানে দেখা যাচ্ছে খুব অভাবী, দরিদ্র, নিপীড়িত মানুষ, গরিব মানুষ, সেই সমস্ত পরিবারে জীর্ণ শীর্ণ, রোগগ্রস্ত, দুর্বল, বিভিন্ন সমস্যায় জর্জরিত কিশোরীদের। এটা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছেন যে কিশোরীরা অপুষ্টির শিকার। কোনোভাবেই কোনো দিক দিয়ে এই কুচবিহার জেলার কুচবিহার 1 নম্বর ব্লকের অন্তর্গত দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতে আমরা পারছি না এই কিশোরীদের অপুষ্টির জায়গা থেকে এই রেশিওটা কমাতে। তো তাই আমরা এখানে সমীক্ষা করব। তাহলে সমীক্ষা যে করব, সমীক্ষার নাম দেব কি? আমাকে প্রথম সিলেক্ট করতে হয় সমীক্ষার ক্ষেত্র এবং কি সমস্যা নিয়ে করব আর কাদের নিয়ে করব। তাহলে সমীক্ষার ক্ষেত্র আমাদের কাছে কুচবিহার জেলার দেওয়ানহাট, কুচবিহার 1 নম্বর ব্লকের
দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েত এলাকার সমীক্ষা ক্ষেত্র। কাদের নিয়ে করব? অপুষ্ট কিশোরীদের নিয়ে। কি জানতে চাইবো? না, এই কিশোরীদের অপুষ্টিতে আর্থসামাজিক প্রভাব কতটা দায়ী, অর্থনৈতিক এবং সামাজিক প্রভাব কতটা দায়ী, সেটা আমরা জানতে চাই। এটা যখন আমরা ঠিক করলাম, তখন আমরা সহজেই এখান থেকে একটি শিরোনাম, একটি সুন্দর শিরোনাম আমরা তৈরি করতে পারবো। তার এবার কাজ হবে আমার শিরোনাম তৈরি করা। শিরোনাম তৈরির সময় সব সময় মনে রাখবেন, শিরোনামে একটি শব্দ যেন বাড়তি না দেওয়া হয়, আবার শিরোনামটা পড়ে যেন আপনার ডিজার্টেশনের সমস্ত কিছুটা বুঝিয়ে দিতে পারে। কোথায় করছেন, কাদের নিয়ে করছেন, কি সমস্যা নিয়ে করছেন, সেই সমস্যার কোন দিক দেখতে চাইছেন, কোন দিক উদ্ঘাটন করতে চাইছেন, এটা আপনার এই টাইটেল নেমের মধ্যে চলে আসবে। তাহলে আসুন এই ধরনের একটা সমস্যার আমি টাইটেল নাম দিই। কি নাম? দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েত এলাকার কিশোরীদের অপুষ্টিতে আর্থ সামাজিক কারণ সমীক্ষা ড্যাশ কোচবিহার 1 ব্লক কোচবিহার। অর্থাৎ আমি এই যে দুটো লাইনে মোট যে আপনার 14টা শব্দের মধ্যে, সরি হ্যাঁ 14টা শব্দের মধ্যে আমি বুঝিয়ে দিলাম আমি কোথায় করতে চাইছি এবং কাদের নিয়ে করতে চাইছি আর কি সমস্যা নিয়ে করতে চাইছি, আমি সেই সমস্যার কোন দিকগুলো উদ্ঘাটন করতে চাইছি। আমার ডিজার্টেশনের টাইটেল নেম হয়ে গেল। ডিজার্টেশনের টাইটেল নেম হলো খুব ভালো জিনিস। এরপর আমাকে কি বের করতে হবে? ডিজার্টেশনের টাইটেল নেম যখনই আমার হয়ে যাবে, তখন আমাকে এবার ওই জায়গা থেকে সেই ডিজার্টেশনের ওপর, ওই কনসেপ্টটার ওপর কারা কারো আরো রিসার্চ করেছে, কারা কারা কি বলে গেছে, সেগুলো আমাকে অধ্যয়ন করতে হবে, স্টাডি করতে হবে। সেগুলো স্টাডি করতে গেলে কি করতে হবে? সেগুলো স্টাডি করতে গেলে বিভিন্ন মাধ্যম আমাকে খুলে দেখতে হবে। আগে যারা রিসার্চ করেছেন এই সমস্যার উপর, তাদের রিসার্চ পেপার গুলো আমি স্টাডি করব। আমার কোনো ধর্মীয় গ্রন্থে যদি উল্লেখ করা থাকে স্টাডি করব। সবার আগে আমি স্টাডি করেছি আমার নেতাজি ওপেন ইউনিভার্সিটির বই স্টাডি ম্যাটেরিয়াল, সেখানে কোনখানে আছে কি বলা আছে সেটা স্টাডি করব। বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন গল্পে, উপন্যাসে, বিভিন্ন কবিতায়, বিভিন্ন প্রবন্ধে দিতে পারে, সেগুলো স্টাডি করব। আমি যেখানে যেখানে যা স্টাডি করলাম তার জিস্টটাকে আমি 1, 2, 3 করে এক একটা জিস্ট 2 থেকে 3 লাইনে আমি তুলে ধরব। এবং সেখানে আমি কি করব? আমি সেই জিস্টটা কোথা থেকে পাচ্ছি তার সূত্রটা প্রথম লাইনে দিয়ে দেব। সূত্র দেওয়ার নিয়ম কি? সূত্র দেওয়ার নিয়ম, যদি আমি একটি রিসার্চ পাই তাহলে রিসার্চের যে টাইটেল নেম দিলাম, কে করেছেন তার নাম দিলাম, কোথা থেকে আমি দেখেছি সেই মাধ্যমটা দিলাম, কত তারিখে সেটা ওখানে আপলোড হয়েছে বা পাবলিশ হয়েছে বা দিয়েছে সেটা আমি দিলাম। অর্থাৎ যেন সেই সূত্র ধরে এগোতে পারে। যদি পত্রিকা হয় তাহলে পত্রিকার নাম দেব, অবশ্যই পাবলিকেশনের নাম দেব, অবশ্যই রিপোর্টারের নাম দেব, অবশ্যই পাবলিশ ডেটের নাম দেব, কোন পাতাতে রয়েছে, কোন হেডলাইনে আছে লিখে দেব। দিয়ে আমি মূল জিনিসটুকু দেব। এক একটা জিনিসের পেছনে আমি দেখাতে চাইবো যে এইটা নিয়ে এখানে করতে পারে, এই জায়গায় করেনি। অর্থাৎ আপনি বোঝাতে চাইছেন সাহিত্যের পর্যালোচনার মধ্যে দিয়ে দুটো দিক। একটা দিক আপনি ওই কনসেপ্টটাকে অধ্যয়ন করছেন, স্টাডি করছেন, জানছেন, বুঝছেন, এক্সপিরিয়েন্স করে সমীক্ষাতে নামছেন গাইড নিয়ে। আর দ্বিতীয় দিক বোঝাতে চাইছেন যে আপনার ওই এলাকার ওই কনসেপ্টের উপরে আপনার আগে কেউ করেননি, এটা আপনাকে বুঝিয়ে দিতে হবে।
এটাকে বলছে লিটারেচার রিভিউ, রিভিউ দ্য লিটারেচার, সাহিত্যের পর্যালোচনা। সাহিত্যের পর্যালোচনা যেহেতু আপনাদের বহরটা বাড়াতে বারণ করেছে, তাই আপনারা 10টা 11টা 12টা এর মধ্যে দেবেন কমপ্লিট সাহিত্যের পর্যালোচনা। এখন এবার আপনি ঠিক করুন যে এই যে ডিজার্টেশনটা করছেন, এই ডিজার্টেশনের তো অবশ্যই একটা অবজেক্টিভ থাকবে, একটা একটা আপনার উদ্দেশ্য থাকবে, মিশন থাকবে, আর একটা রিজন থাকবে। অর্থাৎ উদ্দেশ্য কি আর যৌক্তিকতা কি। উদ্দেশ্য সবসময় মনে রাখবেন খুব স্পেসিফিক 4 থেকে 5টা পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তার বেশি কখনোই যাবে না। আর যৌক্তিকতা, যৌক্তিকতা হলো আপনাকে কারণ দেখাতে হবে কেন আপনি এই সমস্যাটা ওই এলাকার এদেরকে নিয়ে করতে চান, তার কি যৌক্তিকতা রয়েছে, তার কি প্রয়োজনীয়তা রয়েছে, সেটা আপনাকে দেখেন। উদ্দেশ্য যদি আমি সংক্ষেপে বলি তাহলে বলতে হয় যে যখন আমি ধরুন এই কিশোরীদের অপুষ্টি নিয়ে করছি, তখন আমার 1 নম্বর উদ্দেশ্য থাকবে যে কিশোরীদের অপুষ্টির যে আর্থসামাজিক কারণ সেটাকে আমার নির্ণয় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2 নম্বর থাকবে কি এর নেতিবাচক প্রভাব সমাজে কতটা পড়ছে সেটাকে তুলে ধরা। 3 নম্বর থাকবে এর ব্যাপকতা গভীরতা কতটা বেড়েছে, কতটা সেটা তুলে ধরা। আর 4 নম্বর এই সমস্যা থেকে মুক্তির উপায় অনুসন্ধান করা। তাহলে উদ্দেশ্য যৌক্তিকতা হয়ে গেল। এবার আপনাকে করতে হবে ডিজার্টেশনের বিষয় পরিচিতি। এই বিষয় পরিচিতি যখন করবেন, এই একটা জায়গা নিজস্ব ঢঙে অলংকার যোগে আপনি একটা ভূমিকা দিলেন ওই কনসেপ্টের উপরে। আমি ধরুন অপুষ্টি নিয়ে করছি, তাহলে অপুষ্টি কি, কিশোরী কি, অপুষ্টির কারণ, অপুষ্টির উপসর্গ, অপুষ্টি প্রতিরোধের উপায়, কিশোরীদের মধ্যে অপুষ্টির যে প্রভাবগুলো পড়ে তার চিকিৎসা কি রয়েছে, বয়স সন্ধিকালে যে পুষ্টির প্রয়োজনীয়তা কি রয়েছে সেটা তুলে ধরলাম। এবং আমি বিভিন্ন দেশের যে রেশিও, সেই রেশিও গুলোকে তুলে ধরবো, কোন দেশে কত অপুষ্ট, কোন দেশে বেশি কোন দেশে কম, আর আমার দেশে কি। একই রকম রাজ্যে তুলে ধরবো, কোন রাজ্যে বেশি কোন রাজ্যে কম, আর আমার রাজ্যে কি। একই রকম ভাবে কোন জেলায় বেশি কোন জেলায় কম, আর আমার জেলায় কি আছে। আর সেম ভাবে আমার ব্লকের রেশিওটা তুলে ধরার পর এই যে অপুষ্টি নিয়ে কি কি আইন, মানে এই কিশোরীদের অপুষ্টির উপরে কিছু যদি ল তৈরি হয়ে থাকে কোন সেই সমস্যাটা নিয়ে, অথবা এই অপুষ্টির উপরে যে কন্যাশ্রী প্রকল্প, মিড ডে মিল, মুক্তির আলো, সবলা প্রকল্প, নারী ও শিশু স্বাস্থ্য প্রকল্প, এই যে এত বিভিন্ন প্রকল্প রয়েছে, অর্থাৎ ওই রিলেটেড যা যা প্রকল্প আছে সেগুলোকে আমি তুলে ধরবো। তাহলে আমার কি হলো, বিষয় পরিচিতিটা সুন্দর করে আমি অপুষ্টির উপর করে দিলাম। এরপর এরপর আমার দেখাতে হবে যে আমি কিভাবে সমীক্ষা নকশা, সমীক্ষাটা আমি কিভাবে করব। সমীক্ষা কিভাবে করব বলতে গেলে সমীক্ষার এলাকা, কোন এলাকার ধরে সমীক্ষা করবেন। 2 নম্বর, সমীক্ষা কাদের নিয়ে করবেন, কোন সমস্যা নিয়ে করবেন, সেই যে সমস্যাটা নিয়ে করবেন কিভাবে আপনি সমীক্ষাটা এগোবেন, অর্থাৎ আপনার সমীক্ষাটা গুণগত না পরিমাণগত নাকি উভয়, অর্থাৎ কোয়ান্টিটেটিভ না কোয়ালিটিভ না মিক্সড মেথড অ্যাপ্লাই করবেন, এইটা আপনাকে পরিষ্কার ভাবে দিতে হবে। এবং সেই সাথে সাথে আপনাকে দিতে হবে কি না, আপনার লক্ষ্য জনগোষ্ঠী কারা, কতজন। যেমন আমি ধরুন আমি একে একে যদি এখানে ব্যক্ত করে যাই যে 1 নম্বর সমীক্ষার এলাকা, আমি সমীক্ষার এলাকা আপনাদের আগেই বলেছি কুচবিহার জেলার কুচবিহার 1 নম্বর ব্লকের অন্তর্গত দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের 450টি পরিবার। এটা হচ্ছে কি
এটা হচ্ছে আমার টার্গেটিং এরিয়া, সমীক্ষার ক্ষেত্র, সমীক্ষার এলাকা। এবার লক্ষ্য জনগোষ্ঠী কারা? লক্ষ্য জনগোষ্ঠী 450টি পরিবারের এতজন, ধরুন 100 জন বা 120 জন কিশোরী। তারপর আসতে হবে নমুনা। এবার আপনাকে ই করতে হবে যে আপনি কি মেথড অ্যাপ্লাই করে আপনি ডাটাটি যে কালেকশন করবেন, ডাটাটা যে কালেকশন করবেন তাদের কাছ থেকে কোন মেথড অ্যাপ্লাই করবেন। আপনি কি র্যান্ডাম অ্যাপ্লাই করবেন? র্যান্ডাম বলতে যাকেই পাবেন তাকে কিশোরী দেখতে পেলেন নিয়ে নিলেন, নাকি আপনি কোনো স্যাম্পলিং মেথড অ্যাপ্লাই করবেন, মানে কিছু জনকে একটা ইয়ে করবেন। সেক্ষেত্রে যদি স্যাম্পলিং করেন তাহলে স্যাম্পলিংটা কি লটারির মাধ্যমে করবেন, না কি কি মেথড অ্যাপ্লাই করবেন, এটা পরিষ্কার করে উল্লেখ করে দিতে হবে। যে নমুনাটা আপনি 30 জন নিচ্ছেন সেটা কিভাবে নিচ্ছেন। এই যে তথ্য সংগ্রহ করছেন আপনি র্যান্ডাম করলেন ধরুন, এবার আপনাকে সমীক্ষার কি করতে হবে, সমীক্ষার পদ্ধতি, অর্থাৎ যে তথ্য বিশ্লেষণটা করবেন আপনি সমীক্ষার, সেই তথ্য বিশ্লেষণ পদ্ধতি কোন পদ্ধতি অবলম্বন করবেন। আপনি পরিমাণগত করবেন অর্থাৎ কোয়ান্টিটেটিভ নাকি কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ বলে কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালাইসিস, কোয়ালিটেটিভ বলে কেস ওয়ার্ক মেথড রয়েছে, উপযুক্ত মেথড। আর যদি আপনি মিক্স মেথড করেন তাহলে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ দুটোই। মনে রাখবেন আমার কাছে যারা গাইড নাই আমি তাদের শেখানোর জন্য এবং উত্তম ডিজার্টেশনটা যাতে তাদের হাত থেকে যায় সেই জন্য সবসময় আমি মিক্স মেথড অ্যাপ্লাই করাই, সেভাবে তাদেরকে তৈরি করাই। মিক্স মেথড যথেষ্ট জটিল, দুটোই করতে হয়, কিন্তু আমি করাই। তারা যা বুঝতে পারে না সেইভাবেই করাই, তাদের কাছে যাতে কঠিন না লাগে। কঠিনত্বটা আমি নিই, সেটাকে সহজ করে তাদের কাছে রিপ্রেজেন্ট করাটাই হচ্ছে গাইড হিসেবে আমার কাজ। এই তথ্য বিশ্লেষণ হয়ে গেল। এবার ধরুন এই তথ্য বিশ্লেষণের পরে হচ্ছে তাত্ত্বিক প্রয়োগ, অর্থাৎ তত্ত্বগত প্রয়োগটা আপনি কি করবেন। এটা কি এম্পাওয়ারমেন্টের তত্ত্বগত, নাকি পার্টিকুলার ওমেন এম্পাওয়ারমেন্ট, নাকি সোশ্যাল একটা ডিসমিস চলছে তার উপর, কিসের উপর করতেছেন। তাত্ত্বিক দিকটা আপনাকে দেখাতে হবে, থিওরিটিক্যাল যে অ্যাপ্রোচটা সেটা আপনাকে দেখাতে হবে। আর রাখতে হবে সমীক্ষার সময়, সমীক্ষার সময় কত থেকে কত পর্যন্ত, মোট কতদিনের মধ্যে আপনি এই সমীক্ষা কার্যটা শুরু থেকে শেষ পর্যন্ত সমাধান করতে পেরেছেন। সেই সাথে সাথে অবশ্যই রাখবেন সমীক্ষায় আপনাকে কে গাইড করছেন, কার গাইডে। যেমন দেখবেন আপনাদের 3 জন গাইড রয়েছেন, একটা অংশের গাইড করছেন মাননীয় কস্তুরী ম্যাম, আরেকটা অংশের গাইড করছেন মাননীয় কল্যাণ সান্যাল মহাশয়, আরেকটা অংশের গাইড করছেন মাননীয় মনোজিৎ রায়। তাদের নামটা এখানে উল্লেখ করা দরকার, কারণ এটা আপনার নকশা। এটা কি বলছে, নকশা। আপনার নকশাও হয়ে গেল, উদ্দেশ্য যৌক্তিকতা বিষয় পরিচিতি আপনার কমপ্লিট। এরপর যখনই আপনার উদ্দেশ্য যৌক্তিকতা এই সমস্ত কিছু হয়ে গেল, লিটারেচার রিভিউ হয়ে গেছে, রিভিউ করা হয়ে গেছে, তারপরে আপনি লিটারেচার রিভিউ যেই চলে আসলো, এবার আপনি একে একে সমীক্ষা পদ্ধতি কিভাবে করছেন ওই যে নকশায় দিয়েছেন সেটাকে আপনি একটু এক্সপ্লেন করে দেখিয়ে দেন যে আপনি কিভাবে করলেন। সমীক্ষা পদ্ধতি, সমীক্ষার ক্ষেত্র, নমুনা চয়ন পদ্ধতি, ডিটেলস উল্লেখ করে দিতে হবে আপনাকে, কিভাবে আপনি এটা করছেন ডিটেলসটা উল্লেখ করে দিলেন। একেবারে পর্যবেক্ষণ পদ্ধতি, সমীক্ষার সময় থেকে শুরু করে সব ডিটেলস দেওয়া হয়ে গেল। হয়ে যাওয়ার পর এর পরে আসবে আপনার ডাটা অ্যানালাইসিসের পার্ট। মূল তার আগে আপনি করবেন সমীক্ষার একটা বিষয় বিবরণ দিয়ে দেবেন, সমীক্ষা থেকে পাওয়া যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে তুলে ধরবেন একে একে, একে একে তুলে ধরলেন। যে বিষয়গুলো পেলেন, কি কি বিষয় আপনি তুলে ধরেছেন সেগুলো পেলেন। এই প্রসঙ্গে বলে রাখি একটা কথা, সেটা হচ্ছে যে এই যে ডাটাগুলো আনলেন কার মাধ্যমে, সেই ডাটা আনতে গেলে কিন্তু আপনাকে একটা কোশ্চেন করতে হবে, কোশ্চেনারি সাজাতে হবে, প্রশ্নমালা তৈরি করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ এ
ডিজার্টেশন, এই কোশ্চেনারি। কোশ্চেনারি তৈরি করাটা ভীষণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি আপনি কোশ্চেনারি তৈরি করতে সঠিকভাবে না পারেন, তাহলে কিন্তু সম্পূর্ণটাই নষ্ট হয়ে যাবে। কারণ ওই কোশ্চেন ধরে আপনি ডাটা কালেক্ট করবেন মক্কেলের কাছ থেকে, ওই ডাটার উপর ধরে আপনার অ্যানালাইসিস হবে, আর ওই অ্যানালাইসিসের উপরে কিন্তু আপনার সমীক্ষাতে কি আবিষ্কার করতে পারলেন, ওই যে উদ্দেশ্য নিয়ে আপনি এগোতে চেয়েছিলেন, সেই উদ্দেশ্যটা আপনি উদ্দেশ্যে পৌঁছতে পারবেন তবে যদি আপনি এই প্রশ্নমালাটাকে সঠিকভাবে করতে পারেন। এখন আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রশ্নমালায় কি থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এর উপর সবকিছু নির্ভর করছে। কি থাকবে? প্রথমেই থাকবে তার একটা বেসিক ইনফরমেশন, সাধারণ একটা বিবরণ। যেমন ধরুন এই অপুষ্টি কিশোরীদের আমি ওপরে প্রশ্নমালা লিখলাম, তারপরে শিরোনামটা আমি দিয়ে দিলাম যার জন্য প্রশ্নমালাটা করছি, তারপরে একটা তারিখ রেখে দিলাম, কত তারিখে আমি ডাটাটা কালেক্ট করেছি, এটা জেনারেল হয়ে গেল। এরপর সাধারণ বিবরণে রাখলাম যে উত্তরদাতার নাম, বয়স, পেশা, ধর্ম, শ্রেণী, শিক্ষাগত যোগ্যতা। কেন রাখলাম? বয়স অনুযায়ী আমি ভাগ করতে পারবো কত বছরের কতজন অপুষ্টির শিকার, পেশা অনুযায়ী ভাগ করতে পারবো ওই কিশোরীতে কোন পেশার সাথে যুক্ত আছে, ধর্ম অনুযায়ী ভাগ করতে পারবো, দেখাতে পারবো, শ্রেণী অনুযায়ী ভাগ করতে পারবো, এবং পড়াশোনার মান অনুযায়ী আমি দেখাতে পারবো। 2 নম্বর পারিবারিক তথ্য। এই যে পারিবারিক তথ্য আমি একটা টেবিল করে অনেক হিউজ তথ্য কিন্তু এক জায়গায় রাখতে পারবো সঠিক। এরকম টেবিলটা আমি কলম করে দেব, প্রায় 7টা কলম। 1 নম্বর কলমে রাখলাম সিরিয়াল নাম্বার মানে ক্রমিক নাম্বার, 2 নম্বরে নাম, পরিবারের অন্য সদস্যদের নাম, 3 নম্বরে সম্পর্ক, 4 নম্বরে বয়স, 5 নম্বরে পড়াশোনা, 6 নম্বরে পেশা, 7 নম্বরে মাসিক আয়। তাহলে আমি এখান থেকে পুরোটাই পেয়ে গেলাম। মাসিক আয় টোটাল করলে আমার চলে আসবে, পরপর র করে দিলাম 5-6টা। একটা পরিবারে তাকে তার নাম দেওয়াই আছে, আর দিতে হবে না। তা ব্যতীত বাকিগুলো নাম দিলাম, তার সাথে তার সম্পর্ক কি হলে বাবা, না হলে মা, না হলে ভাই, না হলে বোন, না হলে দিদি, না হলে দাদা, হয়তো ঠাকুমা, না হলে ঠাকুরদাদা। তাদের বয়স দিলাম, তাদের পড়াশোনা দিলাম, তাদের পেশা, তাদের মাসিক আয় দিলাম। তাহলে পরিবারের মোট আয়টাও আমার এখানে চলে আসবে টোটাল ঘরে, লাস্টে একটা টোটাল। এবার আমাকে দেখতে হবে, আমার মনে রাখতে হবে, আমি প্রথম বলেছি আর্থসামাজিক কারণ। তাহলে অর্থনৈতিক যে সে খারাপ না ভালো সেটা দেখতে গেলে কি করতে হয়? তার বাসগৃহ। তাহলে বাসগৃহ কি? ভাঙা বাড়ি, পাকা বাড়ি, ভাড়া বাড়ি, কাঁচা বাড়ি, আধ পাকা কাঁচা বাড়ি। অপশন দিয়ে কোনটায় কতগুলো ডাটা আসছে সেখানে আমার একটা পার্সেন্টেজ দিয়ে দেবে। পারিপার্শ্বিক পরিবেশ অর্থাৎ বাড়ির চারপাশের পরিবেশ, ঘিঞ্জি, স্যাঁতস্যাঁতে, মাতালে উৎপাত, একই ঘরে পশুও থাকে, একটাই ঘরে থাকে ঠাসাঠাসি বসবাস করে, আবার সবগুলি দিন, যে এর মধ্যে সবগুলো হতে পারে, আবার এর মধ্যে 2-3টে হতে পারে, তাহলে 2-3টে টিক চিহ্ন। এবার আমাকে দেখতে হবে স্বাস্থ্যের দিক। অর্থনৈতিক দিক দিলাম, ইনকামের জায়গাও পেয়ে গেছি, বাড়ির জায়গাও পেয়ে গেছি, পরিবেশের জায়গা পেয়ে গেছি। সামাজিক দিকে, স্বাস্থ্যের দিক, স্বাস্থ্যের দিকে স্বাস্থ্যবিধি তারা মেনে চলে, অর্থাৎ স্বাস্থ্যবিধির মধ্যে ওই যে রুটিন ইমিউনাইজেশন তারা নিয়েছে কিনা, যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার কিশোরীদের, মেনস্ট্রুয়েশন হাইজিনের সময় যে মেনটেন হাইজিনটা মেনটেন করা দরকার পিরিয়ড কালে, সেগুলো তারা মেনটেন করছে কিনা সেই সমস্ত দেখতে হবে। তাদের খাদ্যাভ্যাস, তারা অবহেলা শিকার হচ্ছে কিনা, পরিবার পরিকল্পনা মানে কিনা। তার বাবা মা দেখা যাবে অনেক বাচ্চা কাচ্চা, তাহলে তো বাবা আরো বেশি বেড়ে যাবে। বাড়িতে মোর হাড়িয়া কে বাবার মধ্যে ঝগড়াঝাটি হয় কেন, সেক্ষেত্রে ও ছেলে মেয়েরা দেখবেন সবসময় বাড়ির বাইরে যেতে চায়, আরো বেশি অসামাজিকের দিকে চলে যায়। রুটিন ইমিউনাইজেশন নিয়মিত নিয়েছে কিনা, অঙ্গনারী আশা কর্মী ও এনএম স্টাফদের সাথে যোগাযোগ আছে কিনা, প্রাক প্রসব বা প্রসবকালীন পরিচর্যা মানে কিনা, এটা আমার স্বাস্থ্যগত দিক থেকে আমি পেয়ে গেলাম। আরো স্বাস্থ্যগত দিকে কি পাচ্ছি? জাঙ্ক ফুড, ফাস্ট ফুড তারা খেতে ভালোবাসে, পরিবারের সন্তানদের
জন্ম কোথায় হয়েছে, ঋতুকালীন সমস্যা কি ধরনের রয়েছে, কিশোরীর যে ধরনের শারীরিক সমস্যা ভোগ করে, কি কি ধরনের শারীরিক সমস্যা ভোগ করে, এগুলো আমি উল্লেখ করি। এবার দেখুন, এখান থেকে আমার আরো প্রশ্ন আমি রাখতে পারি যে তার পরিবারের আয়, তারা কোন খাতে কত খরচ করে। সেক্ষেত্রেও অপ্রয়োজনীয় খাতে খরচের সংখ্যা বেশি কিনা সেটাও আমরা দেখাতে পারবো। অর্থাৎ এইরকম ভাবে একটা কোশ্চেন আমি এমন ভাবে রেডি করব, যে কোশ্চেন গুলো থেকে যা ডাটা আসবে সেই ডাটা গুলো দিয়ে যেন আমি ওই 4টা উদ্দেশ্যই পৌঁছতে পারি। ডাটা কালেকশন হয়ে গেল, হয়ে গিয়ে যেমন ধরুন আমি এখানে ডাটা অ্যানালাইসিস করেছি এই সমীক্ষার ক্ষেত্রে। প্রথম ডাটা অ্যানালাইসিস করেছি তার বসবাসের যে গৃহ তার উপর। তো সেখানে দেখা যাচ্ছে যে যে আপনার মানুষগুলির উপর, যে কিশোরীদের উপর আমি করেছি, সেটা দেখা যাচ্ছে টোটাল ভাঙা অ্যাসবেস্টসের চালে বাড়িতে, ভাঙা বাড়িতে থাকে হচ্ছে 93%। 93% মানুষ বাড়িতে, ওই যে বাড়ির থেকে বেরিয়ে এসছে। তারপর একই ঘরে পশুর সাথে, সেখান থেকেও দেখতে পাচ্ছি 93% মানুষ থাকে। আবার স্যাঁতস্যাঁতে মেজে আছে কিনা, সেখানেও অবজারভেশনে দেখা গেছে স্যাঁতস্যাঁতে মেজে আছে 97%। ঘিঞ্জি পরিবেশে বাস করে, সেখানেও দেখা যাচ্ছে 97% মানুষ। এগুলো আমার দেখুন একটা স্ট্রাকচারের মধ্যে কিন্তু অনেকগুলো তথ্য চলে এলো, এবং সেটাকে আমি আমার লাইন ডায়াগ্রামের মধ্যে ফেলে দিলাম। 2 নম্বর শিক্ষাগত যোগ্যতার উপরে বের করলাম। নিরক্ষর কত? 17%। এই জামানাতে কিশোরীরা ওখানে দেখতে পেলাম নিরক্ষর 17%। স্বাক্ষর জাস্ট 20%। প্রাথমিক মান সম্পন্ন 23%। অষ্টম মান সম্পর্ক 27%। মাধ্যমিক মান 10%, আর হচ্ছে উচ্চ মাধ্যমিক মান বা তার বেশি রয়েছে 3%। আর এখানেও আমি একটা ডাটা অ্যানালাইসিস পার্টি দেখাতে পাচ্ছি, এটাকে পাই ডায়াগ্রাম ফেলে আমি দেখিয়েছি যে আপনার এখনো পর্যন্ত ওই এলাকায় শিক্ষার জায়গাটা পৌঁছয়নি, তাহলে স্বাস্থ্য সচেতনতা স্বাভাবিকভাবেই কম থাকবে। এটা একটা তুলে ধরলাম। 3 নম্বর টেবিলে দেখালাম কিশোরী বয়সের ভিত্তিতে। 11 থেকে 13 বছরে আমার 33% ছিল, যে আমি নমুনার উপর ইয়ে করেছি। 14 থেকে 16 বছরের ছিল 43%, আর 17 থেকে 18 বছরের ছিল 23%। তার মানে আমার তিনটে রেশিওই কিন্তু প্রায় প্রায় একটা ভালো সামঞ্জস্য রেখে আমার এটা পায়ের এক্সট্রা ডায়াগ্রামে আমি দিয়ে দেখিয়ে দেব। 4 নম্বর পারিবারিক মাসিক আয়, সেখানে 1000 টাকারও কম রয়েছে 13%। 1000 থেকে 1500 17%। 1501 থেকে 1500, মানে 1500 এর উপরে 2500 পর্যন্ত 23%। 2500 থেকে 3500 পর্যন্ত 27। 3500 উপরে 4500 পর্যন্ত 10, আর 4500 উপরে 3%। 7-এর উপরে নেই। তাহলে এখান থেকেও যে ইকোনমিক্যাল স্ট্রাকচারটা, সেটা আমরা তুলে ধরতে পারলাম যে ম্যাক্সিমাম পার্সেন্টেজটা, অর্থাৎ 50, 17, 67 প্লাস হচ্ছে 80%। 80%টা রয়েছে 3500 টাকা রোজগারের, মাসিক রোজগারের মধ্যে। সেখানেও একটা অনেক প্রবলেম। স্বাস্থ্যবিধির বিভিন্ন দিক, স্বাস্থ্যবিধির বিভিন্ন দিক একটা তুলে ধরলাম ডায়াগ্রাম। সেখানে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন কত পার্সেন্ট? সচেতন নয়, দেখা গেল 93%। পরিবার পরিকল্পনা নেই কত পার্সেন্ট? 97%। অঙ্গনওয়াড়ি সেন্টার যায় না 30%। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খায় 63% মানুষ। ঋতুকালে পুরানো নোংরা কাপড় ব্যবহার করে 93% মানুষ। পানীয় জলের সমস্যা 87%। বাবা মা হারিয়ে মধ্যে নেশাসক্ত 90%। প্রাক প্রসব, প্রসবকালীন পরিচর্যা 80%। ইমিউনাইজেশন পরিষেবা নেয় না 57%। হাসপাতালে প্রসব করানো হয়নি 30%। বিকিয়ার স্বাস্থ্যগত দিক পুরো ফুটে চলে আসলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এবং ইন্টারেস্টিং। ঋতুস্রাব সংক্রান্ত সমস্যা, ঋতুস্রাব অনিয়মিত 43%। তলপেটে ব্যথা 53%। ইচিং হয় 50%। দুর্গন্ধ 40%।
সামাজিক সমস্যা, ইফটিজিং এর শিকার 23%, বাল্যবিবাহ 37%, মাতলামির শিকার 93%, ঝগড়া মারামারির শিকার 60%, লিঙ্গ বৈষম্যের শিকার, বাড়িতে যে ভাইকে বেশি দে, ওকে মাছ দিল না, একটা পিস মাছ ভাইকে দিয়ে দিল, 97%। লিঙ্গ বৈষম্য কত জোরালো, এটাও একটা অপুষ্টির বড় কারণ। 4 নম্বর সাধারণ সমস্যা, যেমন ডায়রিয়ার প্রকোপ 30%, অরুচি 23%, রক্তাল্পতা 77%, দুর্বলতা 63%, দৃষ্টিহীনতা 20%, শারীরিক প্রতিবন্ধী 13%, ওজন কম 90%, ত্বকের সমস্যা 23%, ওজন অতিরিক্ত এটাও একটা সমস্যা, ওজন কম হলেও সমস্যা, ওজন অতিরিক্ত হলেও সমস্যা 17%। ওই যে জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাচ্ছে, লিঙ্ক করছে। তাহলে দেখুন এইভাবে দেখা গেল আমার হয়ে গেল ডাটা অ্যানালাইসিস। এরপর আমি কি করব, ফলাফলটা দেব। তা ফলাফল আমি পরিষ্কার একটা টেবিল থেকে উল্লেখ করে দেব যে এত নম্বর টেবিলে দেখা যাচ্ছে এই সমস্যা এত পার্সেন্ট, এত নম্বর 2 নম্বর এই থেকে সমস্যা। আমার যা ফলাফল বেরোলো ডাটা অ্যানালাইসিস, তার বাইরে আমি কিচ্ছু যাব না, ফলাফল আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দেখাবো আমার সুপারিশ কি আছে, কি কি সুপারিশ করতে চাই, কি কি অসুবিধা আছে, কি কি আমার সহযোগিতা পেয়েছি, সেইগুলো আমি তুলে ধরলাম এবং সবার শেষ উপসংহার দিলাম। আর আমার যে কোশ্চেনারিটা করেছিলাম, কোশ্চেনারিটার আমি একটা ফটোকপি দেব, এবং যদি আপনার পেজ পারমিট করে তাহলে যে এলাকা ধরে করেছেন সেই এলাকার একটি ম্যাপ আপনি দিতে পারেন, অর্থাৎ আপনার ডিজার্টেশনটি কমপ্লিট। এটি হচ্ছে ডিজার্টেশন। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমার যে ডিজার্টেশন এই এই অপুষ্টির উপরে কিশোরদের, এই ডিজার্টেশনটি করতে আমি ব্যবহার করেছিলাম মূলত 22 পাতা, আর তার সঙ্গে এই যে একটা আপনার ম্যাপ দিয়েছি, আর প্রথমের দিকে একটা ফ্রন্ট পেজ রয়েছে। আপনাদের একটি পেজ থাকে যেখানে ইনফরমেশন পেজ বলে, সেটা আছে। আরেকটি পেজ আছে যেটি হচ্ছে আপনাদের সার্টিফিকেটটা দিতে হয়, সেই পেজ রয়েছে। এবং তারপরে দুটি পেজ রয়েছে, সরি 20 পাতায় শেষ করেছিলাম। আর তারপরে একটি পেজ রয়েছে যেটা কৃতজ্ঞতা স্বীকার, একটি পেজ রয়েছে অঙ্গীকারনামা, আর একটি পেজ রয়েছে সূচিপত্র। এই পেজগুলোকে যদি বাদ দেন তাহলে আমার ডিজার্টেশনটা হচ্ছে 20 পাতার মধ্যে। এই 20 পাতার মধ্যে সমস্ত ডিটেলসে তুলে ধরা হয়েছে। আপনার ডিজার্টেশন কমপ্লিট। আমার ক্লাস, আজকের যে ডিজার্টেশন ক্লাস, একটা কনসেপ্টের উপরে আমি আলোচনা করলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আজকের ক্লাস এই পর্যন্ত, ক্লাসটা এখানে অফ। এরপরে আমরা ওপেন ফোরামে যাব। আপনাদের যার যা প্রশ্ন একে একে আনমিউট করবেন এবং আপনাদের প্রশ্ন আমার কাছে রাখুন। আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।